আপনারাই বলুন তো, একটা মেয়ে ঘরের মেঝেতে শুয়ে আছে। মেয়েটার স্বামী তার ভাবির সাথে সেই ঘরের বিছানায় আদিম উত্তেজনায় ব্যস্ত। মেয়েটা সব দেখছে। কতক্ষণ মেয়েটার মাথা ঠিক থাকবে? মস্তিষ্ক সুস্থভাবে কাজ করবে তো? বিয়ের 1 মাসের মাথায় আমি অর্ধ পাগল হয়ে বাবার হাত ধরে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছি। হয়তো আর কিছুদিন থাকলে পাগলই হয়ে যেতাম। আমি মরিয়ম, বাবা মায়ের মেঝমে। ছোট বোনকে জন্ম দিতে গিয়েই আমার মা মারা গেছে। বড় বোনের বিয়ের পর আমার মামা আমার জন্য সম্বন্ধ আনলেন। 3 ভরি স্বর্ণ আর নগদ টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিয়েছিলেন আমার বাবা। বিয়ের রাতে আমার শাশুড়ি মা আমাকে বরণ করতে আসেননি। পরে জেনেছি এর পেছনে অন্য কারণ ছিল। বাসর রাতে আমার বড়জা আমাকে দুধের সাথে কি যেন মিশে খাইয়েছিল জানি না, তবে আমি নেশাখরদের মতো সেদিন রাতভর ঘুমিয়েছি। সকালে ঘুম ভেঙে দেখি এলোমেলো হয়ে ফ্লোরে শুয়ে আছি। আমার বর আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলত না। আসলেই তাকে কথা বলতেই দেওয়া হতো না। আমার বড় ভাসুর ছিলেন প্রবাসে। শাশুড়িমা প্রায়ই আফসোস করে বলতেন, তোমার বাবা খোঁজ খবর না নিয়ে কিভাবে তোমাকে বিয়ে দিয়ে দিল? আমি চুপ করে থাকতাম। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিলাম। রাতে পড়ে পড়ে ঘুমাতাম, খেতে পারতাম না। সারাক্ষণ মনে হতো কেউ যেন আমার সাথে ছায়ার মতো লেগে আছে। বিয়ের পর প্রথম বাবার বাড়ি যাওয়ার কথা শুনে আমার বড়জা অশোক বাঁধিয়ে ফেলল। ভাবি ভক্ত দেবর আর আমাকে নিয়ে বাবার বাড়ি যায়নি, তাই আমার আর বাবার বাড়ি যাওয়া হল না। প্রতিদিন রাত 8টায় আমাকে দুধ খেতে দিত আমার বড়জা। একদিন কেন জানি দুধ খেতে ইচ্ছা করছিল না, বাড়ির কুকুরকে খাইয়ে দিলাম। গভীর রাতে মনে হল কে যেন আমাকে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলছে। মাথা তুলে মৃদু আলোতে যা দেখলাম, আমার অন্তর আত্মা কেঁপে উঠল। আমার বর আর বড়জা এক বিছানায় শুয়ে আছে। আমার এত কান্না পেল, হাউমাউ করে কেঁদে দিলাম। ওরা দুজন ছিটকে সরে গেল। আমার বড়জা কড়া কণ্ঠে বলল, তুমি আজ দুধ খাওনি? আমি কেঁদে কেঁদে বললাম, এসবই যদি করে বেড়ান তাহলে আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমার বড়জা বলল, লোক দেখাতে মানুষ নানান কথা বলতো আমাদের নিয়ে, তাই বুদ্ধি করে গরিব ঘরের মেয়ে দেখে বিয়েটা করিয়ে দিলাম। দিন দিন দেবর ভাবির রংলীলা আমার সামনেই চলতে লাগল। এসব দেখতে দেখতে আমার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না। আমি পাগলের মতো বিড়বিড় করে কথা বলতাম, হাসতাম। একদিন আমার বাবা আমাকে দেখতে এলে আমার বড়জা বলল, একটা পাগল ছাগল মেয়েকে আমার দেবরের কলায় ঝুলিয়ে দিয়েছে, হয় আপনার মেয়েকে নিয়ে যান, নয়তো আমরা মামলা করব। সেদিনই বাবার সাথে আমার নিজের ঘরে ফিরে এলাম। এক কাজিনের সাহায্যে গাজীপুরের একটি ফ্যাক্টরিতে 700 টাকার চাকরি পেলাম। তারপর জুনিয়র থেকে সিনিয়র পদে প্রমোশন হয়েছে। বিশ্বাস করুন, আমার কঠোর পরিশ্রমী আজ আমি এক অনন্য মরিয়ম। 20 বছর পর যখন আমি তাকে দেখলাম, প্রথমে তো চিনতেই পারিনি। যে মুখ একসময় অহংকারে টানটান ছিল, আজ তা ভেঙে চুরে ম্লান। চোখের নিচে গভীর কালো গর্ত, শরীর শুকিয়ে কাঠ। তার পাশে বসে থাকা মানুষগুলো যেন তাকে এড়িয়ে চলছে। আমি দূর থেকে তাকিয়েছিলাম, কোনো কথা বলার শক্তি আমার ছিল না। এক সহকর্মী ধীরে বলল, আপা, চিনছেন? উনি নাকি আপনার স্বামীর বড় ভাইয়ের স্ত্রী ছিলেন, তাই না? আমি নীরবে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। বড়জা। সহকর্মী দীর্ঘশ্বাস ফেলল। জীবন তাকে ছাড়েনি আপা। শুনেছি তার স্বামী দেশ থেকে ফেরার পরই জানতে পারে সবকিছু। সেই থেকেই নাকি সংসারে অশান্তি শুরু। দেবর আর ভাবির সম্পর্ক ফাঁস হওয়ার পর পুরো পরিবার তাদের মুখ ফিরিয়ে নেয়। দেবরও নাকি বিদেশে গিয়ে আর যোগাযোগ রাখেনি। আমি নিঃশব্দে শুনছিলাম। সহকর্মী আরও বলল, তারপর স্বামীর মৃত্যু, ছেলেমেয়ের কেউ আফসোস করে ফিরে তাকায় না। এখন নাকি একাই থাকে, মানুষের ঘরে কাজ করে, রান্না করে দিন চলে, কিন্তু শরীরও আর সেভাবে কাজ করতে পারে না। আমার বুকের ভেতর কেমন ঠাস করে উঠল। মনে হলো অতীতের একটা কুয়াশা আবার সামনে দাঁড়িয়ে আছে। সেদিন সন্ধ্যায় কাজ থেকে বের হবার সময় দেখলাম বড়জা ধীরে ধীরে হাঁটছে। তার হাতে লোহার টিফিন, চোখে শূন্য দৃষ্টি। রাস্তার বাতি জ্বলে উঠেছে, ছায়াগুলো লম্বা হয়ে পড়েছে। আমি মনে মনে ভাবলাম, এই সেই মানুষ যিনি আমার জীবনটাই ভেঙে দিতে চেয়েছিলেন। কিন্তু তাকে দেখে কোনো প্রতিশোধের আগুন লাগল না, বরং অপার দুঃখ লাগল। আমার দিকে তাকিয়ে সে থমকে দাঁড়াল।
মনে হলো সে চিনেছে। তার ঠোঁট কাঁপল, গলা শুকিয়ে গেল। অবশেষে খুব ধীর স্বরে বলল, মরিয়ম, তুই তুই আমি নরম গলায় বললাম, হ্যাঁ বড়জা, আমি। সে আরেক পা এগিয়ে এলো, কিন্তু হঠাৎ কাঁপতে কাঁপতে হাঁটুর ওপর বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, মরিয়ম, আল্লাহর বাস্তে আমাকে মাফ করে দে। আমার জীবনে যা হয়েছে সবই আমারই কর্ম। আমি আজ একা, কেউ নেই পাশে। আমি জানি আমি তোর জীবন নষ্ট করছিলাম। আল্লাহ আমাকে তার শাস্তি দিচ্ছে। আমি তার কাঁধে হাত রাখলাম। কথা বলতে কষ্ট হচ্ছিল। এত বছর পর, এত কষ্টের পর মানুষটা সত্যিই ভেঙে গেছে। আমি শুধু বললাম, আমি তোমাকে ঘৃণা করি না বড়জা। সময় সবকিছুর বিচার করে। বড়জা হাউমাউ করে কেঁদে উঠল। রাস্তার লোকজন অবাক হয়ে তাকাচ্ছিল। সেদিন তাকে রিকশায় তুলে তার বাড়ি পৌঁছে দিলাম। একটি ছোট ভাঙাচোরা ঘর, যেখানে বাতাস ঢোকার জায়গাটাও গোনা। এক কাপ চা বানানোর মতো শক্তিও তার নেই। বেরিয়ে আসার সময় সে দরজায় দাঁড়িয়ে বলল, মরিয়ম, তোর মতো সাহসী হতে পারলাম না। অসৎ মানুষ কখনো টিকে না মা। এটা আজ বুঝি। আমি পিছনে তাকালাম না, শুধু বললাম, বড়জা, আল্লাহ তোমার জন্য ভালোর ব্যবস্থা করবেন, যদি হৃদয় সত্যিকারের অনুতাপ থাকে। কয়েক মাস পর সংবাদ পেলাম, বড়জা মারা গেছে। চলে যাওয়ার সময় পাশে কেউ ছিল না। স্থানীয় কিছু মহিলা মিলে জানাজা করেছিল। আমি সেদিন খুব চুপচাপ ছিলাম। মনে হলো, মানুষের করা অন্যায়কে কখনো মানুষের প্রতিশোধ নিতে হয় না, সময়ই ন্যায় বিচার করে দেয়। আর আমি তো আজ মরিয়ম, নিজ হাতে নিজের নতুন জীবন গড়ে তোলা মরিয়ম। আমার অতীতের অন্ধকার নিয়ে আর কোনো অভিযোগ নেই, কারণ আমি জানি অন্ধকারের শেষেই আলো জন্মায়।